আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, আজকে আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে না, কথা বললে এই কথা বলার পরে আমি জানি না আপনার কি হবে আমার কি হবে। তো এখন কেন আমরা কথা বলতে পারবো না? আমার এনআইডি কার্ড আছে বাংলাদেশের, আমার পাসপোর্ট বাংলাদেশের, আমি কেন কথা বলতে পারবো না? আমি তো বাংলাদেশের এনআইডি কার্ড হোল্ডার, আমি তো পাসপোর্ট হোল্ডার বাংলাদেশের, আমার ভোটাধিকার আছে। তাহলে আমাকে আমাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে হবে, আমার পাসপোর্ট ক্যান্সেল করতে হবে, আমার নাগরিকত্ব বাতিল করতে হবে? তাহলে কত শত কত কোটি মানুষের নাগরিকত্ব বাতিল করতে হবে? তো বাংলাদেশ আওয়ামী লীগের একজন দুজনের নাগরিকত্ব বাতিল করতে গেলে তো 18 কোটির মধ্যে হিসেব করতে হবে পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে তো 10-12 কোটি নাগরিকত্ব বাতিল করতে হবে, কতজনকে করবে? কাজে এটা হচ্ছে আসলে ভয়, আমাদেরকে ভয় দেখানো, আমাদের হুমকি দেয়া। তো আমাদের এই ভয় হুমকি, এটা তো আজকের মনে হচ্ছে যে শুধু আমাদের, কিন্তু বাড়িবে এটা কিন্তু শুধু আমাদের না। এটা কিন্তু যে যে ধরেন রাজনৈতিক ভাবে হয়তো বিএনপি করছে বা জাতীয় পার্টি করছে কিংবা বাম দল করছে, আপনি কি ভাবছেন তাদের প্রতি এইগুলো আসবে না? আসবে, দুদিন পরে আসবে। আজকে আমার ঘরে আগুন লাগলে কালকে কি আমার প্রতিবেশীর ঘরে আগুন লাগবে না? আজকে আমার ঘরে যে ডাকাত আসছে ডাকাতি করতে, সে পাশের বাড়িতে যাবে না? কারণ ও তো ডাকাতি করাটা চিনে গেল, ও তো আগুন দেয়া চিনে গেল, ও সব বাড়িতেই যাবে। সেই কারণে এটা এখন আর কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, এটা বাংলাদেশের এজেন্ডা। এবং বাংলাদেশের স্বার্থে আমি মনে করি যার যার রাজনৈতিক দল যাই থাকুক না কেন, কিছু কিছু প্রশ্নে দেশের স্বার্থে কোথাও কোথাও এক জায়গায় দাঁড়াতে হয়। যেটা আমরা ভারতে দেখি, পৃথিবীর অন্যান্য দেশে দেখি, তারা কিন্তু জঙ্গির প্রশ্নে, সন্ত্রাসীর প্রশ্নে, রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু এক কাতারে দাঁড়িয়ে যায়। তো আজকে আমাদের দেশও তো জঙ্গি দ্বারা আক্রান্ত, বিদেশি শত্রু দ্বারা আক্রান্ত, পশ্চিম পাকিস্তান দ্বারা আক্রান্ত, সেই শত্রু দ্বারা আক্রান্ত। যারা হয়তো সামনে আওয়ামী লীগকে রেখে টার্গেট করে হয়তো বুলেটটা হয়তো আওয়ামী লীগের বুকে লাগছে, কিন্তু এই বুলেট সবাইকে চিনে নিয়েছে, এই বুলেট সবার কাছে যাবে, এই দানব সবার কাছে যাবে। আপনাকে যেমন পেয়েছি আর সমসাময়িক কিছু একটু কথা বলি, তারপরে আবার এন্ডিং এ আবার এই প্রসঙ্গে আসবো। সর্বশেষ বোতলকে কেন্দ্র করে যে পরিস্থিতি বাংলাদেশে, এবং সেই দীপ্তি চৌধুরীও আজকে রাজপথে, কেমন দেখছেন বিষয়টা? এখানে তো অনেক কিছুই দেখছি, তাকে দেখলাম, তারপরে অনেককে দেখলাম, পাশাপাশি বোতলের ঘটনাটাই আগে বলি। দেখেন, যখন জগন্নাথ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে বেধড়ক পেটানো হলো, রক্ত ঝরলো, তখন অনেকে আসেনি। যখন বোতল নিয়ে একটা ক্রেজ তৈরি হলো, তখন কেউ কেউ এলো, এবং সে আসার মধ্যে যদি মন থেকে আসে সত্যি খুশি হব। কেউ যদি মনে করে যে কখনো প্রতারিত হয়েছিল, ভুল করেছিল, এখন দেশের স্বার্থে এসে দেশের পাশে দাঁড়ানো উচিত, যদি সেই মন থেকে, দেশপ্রেম থেকে যদি আসে, সেটিকে তো সাধুবাদ জানাবো। কিন্তু এর পেছনেও যদি আবারও মেটিকুলাস কোনো প্রতারণা থাকে, কোনো স্বার্থ থাকে, আমি মনে করি যে সেই স্বার্থে এবার তারাই পুড়ে মরবে। কারণ দেশ তো একটা মায়ের মতো, দেশমাতৃকার সাথে বারবার প্রতারণা করাটা প্রকৃতি মেনে নেবে না। কাজেই দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে নিজের ভুল বুঝে যদি কেউ প্রায়শ্চিত্ত করে, ভুল তো মানুষই করবে, ভুল করে ফেরত আসতে পারে, কিন্তু সেই ফেরত আসাটা কতটা শুদ্ধ হয়ে, কতটা দেশপ্রেম থেকে, সেটা হচ্ছে বড় কথা। তো সেই প্রশ্নটা থেকে যায়, সেই প্রশ্নের উত্তরের জন্য কিছুটা তো সময় নিতেই হয়, সেই সময়টা অপেক্ষা করছি। আবার পাশাপাশি কিন্তু আরো একটা ঘটনা আমরা দেখলাম, নারী মৈত্রী যাত্রা। এটি আমি নিজে থেকেই উল্লেখ করছি, কারণ আমরা গত 10 মাস নারীদেরকে, মানে গত 10 মাস নারীদের যে ধরনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন দেখেছি, সেখানে আমরা গত 10 মাসে 10টা নারীকে কথা বলতে দেখিনি, প্রতিবাদ করেনি, ফেসবুকে 2টা পোস্ট দেয়নি, সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলেনি। যেমন করে জুলাইতে তারা কথা বলেছিলেন, যেমন করে সরব হয়েছিলেন। তো তারপর যখন নারী মৈত্রী করছে, সেখানেও আমি ভেবেছিলাম যে ঠিক আছে, এটা জনগণের মৈত্রী হবে, কিন্তু জনগণের হলো না। দেখলাম বিশেষ একটা ক্যাটাগরির মানুষজন, সেই তারা যারা জুলাই আন্দোলনে সরব ছিলেন,
সেখানেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি ভেবেছিলাম তারা খুব প্রকাশ্যে, খুব জোরালো কণ্ঠে প্রতিবাদটা সোচ্চার করে বলবেন, জুলাইতে যেমন করে বলেছিলেন দেশটা সংস্কার করবেন। তখন যেভাবে বলেছিলেন যে ফ্যাসিবাদ, স্বৈরাচার, অনেক কিছু বলেছিলেন, আমরা সেরকম দেখলাম না। কোথায় যেন মনে হলো আমরা একটি আয়োজন করেছি, সেই আয়োজন করেছি এটার প্রদর্শনীটাই অনেক বেশি জোরালো ছিল, প্রতিবাদের কণ্ঠ ছিল ক্ষীণ। এবং 10 মাস পরে এই প্রতিবাদটুকু ক্ষেত্র আমার কাছে মনে হয়েছে, এটা একদমই আমার ব্যক্তিগত দায়িত্ব থেকে আমি বলছি। আর রাজনৈতিকভাবে তো অনেক কিছু আসলে ভেসে বেড়ায়। জুলাইতেও আমরা অনেক কথা বলেছিলাম, যে কথাটা অনেকেই বলেছিল, বঙ্গবন্ধুর কথা, আমাদের কথা, সকলের কথা কিন্তু অনেকেই বলেছিল, যেগুলো আমরা মিথ্যা বলছি, অতিরঞ্জিত বলছি। বঙ্গবন্ধু কন্যা যা যা বলেছিলেন সেগুলো কিন্তু অনেকেই তখন বিশ্বাস করতে পারেনি, কিন্তু উনি সঠিক বলেছিলেন। আজকে আমাদেরও মনে হচ্ছে এই সকল আয়োজনের পিছনে হয়তো এখনো ইউএসএইড, ডিপ স্টেটের টাকা রয়েছে, ডলার রয়েছে, এখনো ষড়যন্ত্র রয়েছে, এখনো মেটিকুলাসলি প্রতারণার ফাঁদ রয়েছে। এই ফাঁদগুলো এর জন্য এত বড় সমাবেশে এত কিছু বললো, ওই করিডোর নিয়ে একটা শব্দ কেউ বলে নাই। সেজন্যই বলছি একটা শব্দ বলে নাই তারা। প্রতিবাদ তো প্রতিবাদ, রাষ্ট্রের রাষ্ট্রের মানে বিপর্যস্ততা নিয়ে প্রতিবাদ করতে হবে। ওই জন্যই বললাম যে নারীদের আয়োজনটা মুখ্য, প্রতিবাদ ছিল ক্ষীণ। আমার রাষ্ট্র বিকিয়ে যাচ্ছে, আমার চট্টগ্রাম বন্দর চলে যাচ্ছে, আমার অর্থনীতি বিপর্যস্ত, আমার শ্রমিক বিপর্যস্ত, আমার আমার শেয়ার বাজার বিপর্যস্ত, আমার নারীরা বিপর্যস্ত, সেখানে সেগুলো নিয়ে কোথাও কোনো প্রতিবাদের কণ্ঠ নেই। কেন আজকে করিডোর দিবে ইন্টারিম গভর্নমেন্ট? কেন চট্টগ্রাম বন্দর চলে যাবে? এগুলো নিয়ে প্রশ্ন নাই। কেন এত হত্যা, কেন এত ছিনতাই, কেন এত ধর্ষণ? এগুলো নিয়ে স্পষ্ট কোনো উচ্চারণ সেখানে ছিল না। আয়োজন ছিল মুখ্য, প্রতিবাদ ছিল ক্ষীণ। শোডাউন ছিল অনেক অনেক বেশি, আয়োজন ছিল যেটা ডিপ স্টেট বলে আমরা গন্ধ পাচ্ছি, আমরা আজ করছি, কিন্তু কিছু বলবো না। আমরা দেখতে চাই যে উনারা মনে করছেন যে যা কিছু আক্রান্ত সব আওয়ামী লীগের, না, আক্রান্ত কিন্তু দেশ। বুঝতে পারছেন না তারা। আজকে যে শিল্পীরা ফিতা কাটতে পারেননি দোকানে গিয়ে, যে নারীরা, যে নারীর কাপড় পরা নিয়ে কি নির্যাতিত হচ্ছে রাস্তায়, তারা কি আওয়ামী লীগের? সকলে যারা ধর্ষিত হচ্ছে তারা কি আওয়ামী লীগের? শেয়ার বাজারের সকল টাকা কি আওয়ামী লীগের? করিডোর কি আওয়ামী লীগের জমি? চট্টগ্রাম বন্দর কি আওয়ামী লীগের বন্দর? এটা তো বাংলাদেশে। তাহলে বাংলাদেশকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি মনে করছেন যে উনি যা করবেন সেটাই সঠিক, কিংবা উনার দিতে হবে তাই দিয়ে দাও, এইরকম যে মনোভাব, এটা তো ভাই রাষ্ট্র, এটা ওনার ঘরের সম্পদ না। প্রেস সেক্রেটারি বলেছেন তারা নাকি সবকিছু ম্যান্ডেট পেয়েছেন, এগুলো দেওয়ারও ম্যান্ডেট পেয়েছেন তারা। এখন ধরেন উনারা সংবিধান ছুঁয়ে শপথ করে উপদেষ্টা হয়েছেন, উনারা মব দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন, উনারা যা বলছেন সেটাকেই মেনে নিতে বলছেন। মানতে না পারলেই তো আক্রমণ হবে, হামলা হবে, মামলা হবে, সাইবার কি যেন মামলা হবে। উনাদের কথা হচ্ছে আমরা যা বলবো। আপনি যে কথাটা বলছেন এর জন্য 7 বছরের জেল। কিন্তু কতজনকে জেল দিবে? কতজনকে জেল দিবে? আমি তো সেটাই বললাম যে জেল আসলে দিক, বাংলাদেশটা জেল হবে, উনারা শুধু জেলের বাইরে থাকবে। ব্যাপারটা এরকম। হয়তো এরকম হতে পারে যে আমরা যারা জেলে যাব 12 কোটি মানুষ বা আরো বেশি এক সময়, আমরা বাইরে থাকবো, আর যারা বাইরে থাকার তারা তো সংখ্যায় কম, তারাই জেলে থাকবে। কারণ আপনি এত মানুষকে জেলে দিবে কি করে আপনি বলেন? মানে তারা যা করছে কোনটা যৌক্তিক, কোনটা লিগ্যাল? একজন মানুষ যদি চোখ কান নাক সবকিছু বন্ধ করে মৃতপ্রায় হয়ে থাকে, সেই হয়তো মেনে নিবে। আর কে মেনে নিবে? 18 কোটি মানুষ তো মারা যায় নাই, এখনো 18 কোটি মানুষ জীবিত দেশের মধ্যে, দেশের বাইরে আমি হিসাবে করলাম না। তো এতগুলো জীবিত মানুষকে উনারা কতটুকু ভুল বা মিথ্যা তথ্য দিতে পারেন?
আমি মনে করি যে এখন আর জিনিসটা, দেশটা বা তাদের যে উদ্ধত, তারা যে দুষ্কৃতিকারীর মতো আচরণ করছে, দেশটাকে দখল করে রেখেছে, যা ইচ্ছা তাই করছে, সবই অবৈধ। একজন অবৈধ একটা পরিষদ, একজন উপদেষ্টা অবৈধ, তারা আমাদেরকে অবৈধ বলছে, রাষ্ট্রকে অবৈধ করছে, উনাদের হাত ধরে রাষ্ট্র অবৈধ হয়ে যাচ্ছে। আজ স্বপ্নভঙ্গ ঘটেছে বিএনপির। বিএনপি আজ মেয়র ভবন ঘেরাও করে রেখেছে, উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং নানা স্লোগান হচ্ছে। কিন্তু সেখানে এত তাড়াতাড়ি যে স্লোগান গুলো চলে আসবে কেউ ভাবতে পারে নাই কিন্তু তারা। ওই যে যে দানবকে আপনি ঘর চিনিয়ে দিয়েছেন, যে ডাকাতকে আপনি আমার বাড়ি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছেন, সেই ডাকাতকে আপনি কন্ট্রোল করবেন কি করে? সে ডাকাত পাশের বাড়িতে যাবে না? এটাই তো পৃথিবীর নিয়ম, ইতিহাস তো তাই বলে। কাজে যখন মানুষ আর মানে রাষ্ট্র, রাজনৈতিক দল এই যে জটিল একটা আবর্তের মধ্যে বাংলাদেশ ঘুরছে, এখানে এক জায়গায় আসতেই হবে। দেশ দেশ বাঁচানোর জন্য সবাইকে এই দুর্বৃত্তদের, এই দুষ্কৃতিকারীদের, এই জঙ্গিদের, সন্ত্রাসীদের সর্বোপরি এই অবৈধ শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতেই হবে। ডান বাম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, এখন আর কোনো হিসাব নিকাশ নাই। যে মানুষ বাংলাদেশকে ভালোবাসে, সে যদি বাংলাদেশের নাগরিক হয়, দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হচ্ছে এই অবৈধ শাসন ব্যবস্থাকে না বলা, না মানে না। বলা মানে শুরু হয়েছে বা প্রটেস্ট শুরু হয়েছে। যেমন জাতীয় সঙ্গীত গাইতে দিল না, ঢাকা ইউনিভার্সিটির সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলো। জাতীয় সঙ্গীত গাইলো মানে এই বিষয়টা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ হলো। জি, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ হওয়া মানে আওয়ামী লীগের পক্ষে কাজ হওয়া। একদম। আর যে ছেলেটি বোতল ছুঁড়ে মেরেছে, বাচ্চা একটা ছেলে, তাকে আমার মনে ধরে হয় নিয়ে জানেও, আমার মনে হয় তার ভেতর থেকে হয়তো এটা আসছে। কারণ এমন না যে সে খুব এত ভালো এইম, বাট আমার মনে হয় যে তার না না, ভেতরে সে বলেছে তো তাদের তো ক্ষোভটা তাদের ওইখানে, তারা আন্দোলনে আছে। উপদেষ্টা গিয়ে নানা কথাবার্তা বলছেন, তাদের আন্দোলনের বিষয় নিয়ে কথা বলছেন না। তার হাতে একটা বোতল ছিল, সে বোতলটা সে বলেছে আকাশের দিকে ছুঁড়ে মেরেছিল সে, সেটাই গিয়ে পড়েছে উপদেষ্টার মাথায়। তারপরে ডিবি তাকে ধরে নিয়ে গেল, ডিবি থেকে ধরে 26 নিয়ে গেল, ঘন্টা আটকে রাখলো জীবিতে। সেটা। হুম। তো এটা হচ্ছে তার ভেতরের যে আগুন, তার ভেতরের যে ক্ষোভ। খুবই কম বয়সী একটা ছেলে, ও হয়তো কোনো ভেবে টেবে নাই, কিন্তু যে একটা মানুষের ভেতরে যখন মানে পুঞ্জীভূত আগুন থাকে, সেটা মনে হয় এভাবেই প্রকাশ পায়। তো এই প্রকাশভঙ্গিগুলো কিন্তু যখন আরো 10 জন ছুড়ে মারবে, 100 জন ছুড়ে মারবে, তখন কিন্তু সামাল দেয়া মুশকিল। তখন সত্যি কিরকম সিটি স্ক্যান করে। কন্টেন্ট, কিরকম কন্টেন্ট দেখলেন? কত মানুষ কন্টেন্ট বানিয়ে ফেলেছে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় বোতল সই করছে, বলছে যে বয়সভিত্তিক ক্রিকেট দলে তাকে একটা জায়গা দেওয়া উচিত। কত বড় একদম। ক্ষোভ থেকে এই কথাগুলো বলছেন। ফেব্রুয়ারি, আবার আমরা আসি 17 মেতে। আজকে বাংলাদেশে শেখ হাসিনা নেই। বাংলাদেশটা একটা দিগ্ভ্রান্ত তরুণীর মতো, নৌকা একটা চলছে, তার মাঝিটা নেই। বাংলাদেশের ছেলেরা মেয়েরা সারা বাংলাদেশে প্রতিবাদ গড়ে তুলছে, প্রতিবাদটা গড়ে তুলছে। আবার ওখানে নেপথ্যে নেপথ্যে কিন্তু একজন শেখ হাসিনা, তিনি কথা বলেন সবার সাথে, তৃণমূলে ফোন করেন, ওদের সাথে কথা বলেন, দিক নির্দেশনা দেন, ওরাই কাজ করছে। আজকে একজনের সাথে কথা হচ্ছিল, শেখ হাসিনা কবে আসবেন, কবে আসেন না কেন, এগুলো বলছিল। আমি বললাম শেখ হাসিনা তো আসতে চান, শেখ হাসিনাকে যারা আনতে চায় তারা কিন্তু শেখ হাসিনাকে মেহমান হিসেবে আনতে চায় না, তাকে হত্যা করতে আনতে চায়। শেখ হাসিনা আসবেন, সময়টাই শেখ হাসিনাকে নিয়ে আসবেন। আপনারা কিভাবে অপেক্ষা করছেন তার জন্য?
আম, আমি আপনার ওই যে কথা সূত্র ধরে বলছি, যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো সেদিন আপনি দেখলেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই কিন্তু আমরা দেখলাম যে সবাই আওয়ামী লীগ হয়ে উঠলো, যারা আওয়ামী লীগ করেনি তারা আওয়ামী লীগ হয়ে উঠলো। এবং আজকে 17ই মে, আজকে কিন্তু আহ, শেখ হাসিনা নেই সশরীরে, তিনি আসবেন এরকম একটা আশা, কিন্তু কোথায় যেন তিনি আমাদের সকলের মধ্যেই আছেন। এই যে আমরা কথা বলছি, এই কথা বলার পেছনের শক্তিটা কি, কথা বলার পেছনের অনুপ্রেরণাটা কি, আমাদের সাহসের জায়গাটা কোথায়? প্রত্যেকেরই কোথাও না কোথাও একটা আশা ভরসার বাতিঘর দরকার। আমাদের এই আশা ভরসার বাতিঘর কিন্তু শেখ হাসিনা। আমাদের সাহসের পেছনের যে শক্তিটা, তার নাম কিন্তু শেখ হাসিনা। তা আমাদের এই যে দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করছি, এর পেছনে যে মানুষটি আমাদেরকে সাহস, শক্তি, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা কিন্তু, তিনি আসবেন, তিনি আসলে এ জাতি মুক্ত হবে, তার প্রত্যাবর্তন হবে এবং জাতি মুক্ত হবে। এই যে একটা শক্তিশালী ভাবনার জায়গা আমাদের, এটা কিন্তু আমাদেরকে অনেক উদ্যমী করে, অনেক শক্তিশালী করে দেয়। আমরা কিন্তু এই শক্তিতে কিন্তু অনেক সাহসী, অনেক শক্তিশালী। এবং আমরা এই পর্যন্ত ভেবে ফেলেছি, বাংলাদেশের আপনি যে কোনো কর্মীর সাথে কথা বলবেন, আমরা কর্মীরা কিন্তু এ পর্যন্ত ভেবেছি যে নেত্রীকে আসতে হবে, কারণ নেত্রী না আসলে বাংলাদেশ মুক্ত হবে না। আর ওনাকে আনবার জন্য এদেশের যত কর্মী আছে, এবং কর্মীর সাথে এখন তো সমর্থকরাও যুক্ত হয়েছে, তো আমরা কিন্তু কোনো কিছুকে আর মানে তোয়াক্কা করবো না, ভয় পাবো না, পরোয়া করি না। সবার ভয়, প্লাস আমাদের মধ্যে একটা ইয়েও ছিল, মানে যেদিন ধানমন্ডি 32 ভেঙে মানে গুড়িয়ে দেওয়া হলো, সেদিন আমাদের মধ্যে কষ্ট ছিল, আমরা দুমড়ে মুচড়ে গিয়েছিলাম। তারপর বঙ্গবন্ধু কন্যা কিন্তু সবাইকে আবার জাগ্রত করেছেন, এবং আজকে আমরা কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আজকে যে নৌকাগুলো মানে নদী, সমুদ্রে পাড়ি দিচ্ছে, ছোট 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 নৌকা, বড় বড় ঢেউ, এই নৌকা কিন্তু পাড়ি দেবে। আর যুদ্ধের একটা নিয়ম আছে ভাই। ধরেন আমি যুদ্ধটা শুরু করেছি বা কেউ শুরু করেছে, আমরা যুদ্ধটা আমি বা আপনি বা আমরা কেউ শেষ পর্যন্ত জয়ী হতে পারবো কিনা বা শেষ পর্যন্ত যেতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু এই যে যুদ্ধটা শুরু করেছি, যুদ্ধটা করে যাব, এই যে আমাদের একাগ্রতা, আমাদের সাহস, এটা কিন্তু আমি মনে করি যে যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর। তা আমরা মানে এগিয়ে যাব। যে একটা গান আছে না, জয় বাংলা বলে আগে বাড়ো, তা আমরা ওই জয় বাংলা বলে আগে বাড়া শুরু করে দিয়েছি। আমরা কিন্তু রাস্তায় এখন, আমরা নেমে গেছি অলরেডি, এখন আর ঘরে ফেরার কোনো জায়গা, আমাদের ঘর নেই এখন। এখন আমরা প্রত্যেকটা কর্মীরা আসলে আগে বাড়ো নেত্রীর জন্য জয় বাংলা বলে আগে বাড়ো। ঘটে গেছে বাংলাদেশ, এই বিপ্লবটা ঘটে গেছে। এই অবৈধ সরকার এই বিপ্লবটা ঘটিয়ে দিয়েছে। তার অবৈধ কার্যকলাপে একজন আওয়ামী লীগের কর্মী, একজন দেশপ্রেমিক নাগরিক, একজন মুক্তিযোদ্ধার সন্তান, এক একটা মানুষের মধ্যে অনেকগুলো অস্তিত্ব, অনেকগুলো সত্তা। তো আমরা সবগুলো মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী হয়ে আমরা এখন সাহসে দাঁড়িয়ে আছি, আমরা রাজপথে। অনেক ধন্যবাদ রুকেয়া প্রাচী। রুকেয়া প্রাচী, এই যে চান্সে দর্শককে সাক্ষী রেখে আমি একটা কথা বলি আপনাকে। সে কথাটা হচ্ছে, আমরা কয়েকদিন বেশ চিন্তা করছি বিষয়টা নিয়ে। বিষয়টা এমন, যেমন আমি একজন সাংবাদিক, এখানে একটা কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা, কথা বলার চেষ্টা করি আমরা, আপনাদের আনার চেষ্টা করি সেটা। এরশাদ বিরোধী আন্দোলনের বড় একটা শক্তি ছিল রাজনৈতিকের চাইতে সাংস্কৃতিক শক্তিটা ছিল সবচেয়ে বড়। কবিতা পাঠের আসর, পথনাটক, তারপরে মঞ্চ নাটক, নানা কিছু সাংস্কৃতিক খুব বড় ছিল। অনেকেই বলছেন কিন্তু আমাদেরকে, আপনাকে বলতে জিনিসটা, আপনারা এই ফোরামগুলা যদি তৈরি করেন, ওইখানে আপনার শিল্পীরা গান গাইবেন, ওইখানে আপনার শিল্পীরা আবৃত্তি করবেন,
মঞ্চ নাটকগুলো করবেন, ওই পরিস্থিতি লিখবেন, উপস্থাপন করবেন, সেটা আরো সশক্তি হয়ে আসবে। আপনি নিশ্চয়ই চিন্তা করবেন জিনিসটাকে এইভাবে আমি আপনি ফোরাম যদি গুলো। আমি এই যে আপনার কথার সাথে একটুখানি শেয়ার করি, এসব বিরোধী মুভমেন্টে কিন্তু আমরা এসব বিরোধী আন্দোলনের সময় এবং পরবর্তীতে কিন্তু সারা বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা আপনার নিশ্চয়ই মনে আছে। গণতন্ত্রের অভিযাত্রায় কিন্তু আমরা সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছিলাম, কবিতা, গান, নাটক সবই করেছিলাম তখন। কিন্তু তখনও খুব বেশি শিল্পীরা যে আসলে সারা বাংলাদেশে যেতে পেরেছে তা না, কিন্তু শিল্পীরা যুক্ত ছিল। শিল্পীরা কিন্তু যার যার এলাকায় যার যার মতো করে নীরব ছিল না, কেউ সম্পৃক্ত ছিল সেই সময়। আজকে শিল্পীরা আমরা দেখতে পাচ্ছি না অনেক শিল্পীকে, হয়তো অনেক শিল্পী আমাদের সাথে নেই, আওয়ামী লীগের সাথে নেই বা দেশের সাথেও হয়তো নেই, কিন্তু আবার অনেকে আছে, অনেক নতুন নতুন শিল্পী যুক্ত হয়েছে। আপনি যেটা বললেন সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকদিন ধরে আলোচনাও হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে এসে তখনকার মতো একটা আপনি যায় এখন কিনা। এই মুহূর্তে সারা দেশে আগের মতো ঘুরে বেড়াতে পারবেন না, না, কিন্তু আপনি পারা যাবে না। অনলাইনে, আপনি অনলাইনে অনলাইনে এখন যেটা আমরা করবেন। আমরা- হ্যাঁ, আপনার সাথে খুবই একমত এবং এরকম একটা পরিকল্পনা চলছে। আম, যদি 7 বছরের জেলে আমরা সকল শিল্পীরা আক্রান্ত না হই, তাহলে এটা অচিরেই শুরু হবে আর কি। মনে মনে আহ, আপনি জেলে গেলেন, আপনি জেলে চলে গেলেন, আরেকজন থাকলো আপনার শুরু কাজটা চালিয়ে নেয়। এটা একদম হ্যাঁ, একদম। এখন আসলে যুদ্ধ মানে যুদ্ধে তো নিয়মই তাই, কেউ শুরু করবে কেউ শেষ করবে। মানে যুদ্ধটা শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধটা করা, এর মাঝখানে অনেক যোদ্ধা থাকবে, অনেক সমর্থক থাকবে, সকলে মিলেমিশে দেশের জন্যই তো কাজ করা। তো সেটা শুরু হয়ে গেছে। এই সাইবার আক্রমণের কারণে একটু একটু সকলেই একটু ম্রিয়মাণ আছে, কিন্তু আম, অচিরেই দেখতে পাবেন আবার যেমন বারুদ হয়ে আপনাকে উঠবে। আপনাকে তারা বাধা দেওয়ার জন্য সাইবারে নানা জায়গায় প্রতিবন্ধকতা তৈরি শুরু করেছে তারা, কারণ সে আপনাকে ভয় পাচ্ছে। হুম, আবার সে এটাও ভয় পাচ্ছে আপনি তার উপর সাইবার আক্রমণ করতে পারেন। ডেফিনেটলি। সেই ভয়ও এখন আছে। হ্যাঁ, এখন তো যুদ্ধের যা নিয়ম, যুদ্ধের হুম, তো নিয়ম অনুযায়ী যুদ্ধ চলবে। কোনো কোনো যুদ্ধ আর্টিস্টিক ওয়েতে হবে, কোনো কোনো যুদ্ধ সাইবার ওয়েতে হবে, কোনো কোনো যুদ্ধ গানে গানে হবে। ওরা সশস্ত্র যুদ্ধ করতে চেয়েছিল এবং সবসময় সশস্ত্র যুদ্ধের হুমকি দিয়েছে জাতিকে। কিন্তু আমি আজকে আপনার অনুষ্ঠানে দেখি, আমরা সশস্ত্র যুদ্ধের হুমকি দিচ্ছি না, আমরা এখনো শান্তির বার্তা দিচ্ছি, সংস্কৃতির বার্তা দিচ্ছি, মুক্তিযুদ্ধের বার্তা দিচ্ছি, স্বাধীনতার বার্তা দিচ্ছি। বঙ্গবন্ধু কন্যা যেভাবে বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই উন্নয়নের বার্তা দিচ্ছি আমরা। তাদের সশস্ত্র আক্রমণকে এখনো আমরা পাল্টা সশস্ত্র আক্রমণের হুমকি দিচ্ছি না। কয়েকটা ছেলে কিন্তু চমৎকার চমৎকার গান লিখছে, গাইছে, সেগুলো কিন্তু আমরা খেয়াল করছি। কিন্তু এদেরকে সবাইকে আমাদের মিলে লুৎফর সংগঠিত রহমান একটা লিটন ভাই ছড়া লিখছেন, আমাদের ছড়া লিখছে, দুলাল ভাই ছড়া লিখছে সাইফুল্লাহ এবং মাহমুদ ওনার কবিতা ছড়া লিখছেন। শেখ হাসিনাও পড়ছেন। হ্যাঁ, একদম। অনলাইনে ওনার ছড়া শেখ হাসিনাও পড়ছেন। আমি লুৎফর রিটনকে একদিন রিকোয়েস্ট করে ওই এখানে আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম। উনি বলেছেন যে আমি আমার জায়গায় কাজ করি, আমার কাজ ছড়া লেখা, আমি ছড়াই লিখি। হ্যাঁ, উনি কিন্তু উনার জায়গায় কাজ করছেন, কিন্তু জি, অনেকেই করছেন। অনেকভাবে কাটছেন। এই কাজগুলাকে মানুষের সাহস আরো বাড়াবে। মানুষ সাহস চায়, মানুষ বন্দী হয়ে গেছে, মানুষ মুক্তি চায়। তার মুক্তির জন্য আপনি একটা অনুপ্রেরণা, বড় একটা অনুপ্রেরণা কিন্তু সবার জন্য। এর জন্য সবাইকে সাক্ষী রেখে এখানে আপনি এখানে কথাগুলো বললাম। অনেক ধন্যবাদ রোকেয়া আপনার। ইনশাল্লাহ আমরা ধন্যবাদ। শুরু করব, আপনার সামনে কথা দিচ্ছি এবং এবং জনগণকে শেষ কথাটা সবাইকে। আপনি শেষ করেন আপনি আজকে শেখ হাসিনার উদ্দেশ্যে আপনার মনের কথাগুলা কয়েকটা কথা বলে শেষ করেন আপনি। আমি
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেত্রীকে শুধু একটি কথাই বলবো, যে আমরা সকল কর্মী আছি ওনার জন্য, এবং পুরো বাংলাদেশের কর্মীরা আছে ওনার জন্য। উনি একা না, উনার প্রত্যাবর্তনের অপেক্ষায় আমরা জাতি অপেক্ষা করছে। 1981 সালের 17 মে চাইতেও অনেক বেশি জরুরি এখন ওনার প্রত্যাবর্তন, কারণ উনি না আসলে এই দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে, ইতিহাস ধ্বংস হয়ে যাবে। এবং সেই লক্ষ্যে 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। এই 2025 সালে 1981 সালের মতোই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ প্রাণ দেওয়ার জন্য, দেশের জন্য আবারও যুদ্ধে যাবে। এবং বঙ্গবন্ধু কন্যাকে আমি বলবো যে আমরা প্রস্তুত আপনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।